নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নিউজ 18 প্রাইমে এবার নজর রাখতে হচ্ছে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্তের দিকে। কোন দিকে এগোচ্ছে অগ্রগতি? পানি পড়ে যায় কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্ত। আর এই কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার তদন্তে কি উঠে আসছে অবশ্যই জানার চেষ্টা করব, কারণ সিটের যারা সদস্য রয়েছেন তারা পৌঁছে যান ঘটনাস্থলে। দুর্ঘটনার তদন্তে সিট ঘটনাস্থল পরিদর্শন, সিট পরিদর্শনে সিট কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্ত। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল গোটা জায়গা ঘুরে দেখেছে। তদন্তের অগ্রগতি কোন দিকে নজর রাখবো আবিরের প্রতিবেদনে। রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা তদন্তের ক্ষেত্রে রেল পুলিশের তরফ থেকে যে সিট তৈরি করা হয়েছে সেই সিটের সদস্যরা দুর্ঘটনাস্থলে তদন্তের কাজে আসেন। যে জায়গাতে দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ 652 থেকে 650 নম্বর সিগন্যাল পোস্টের মধ্যে যে জায়গা, সেই জায়গা যেমন তারা পরিদর্শন করেন, একই সঙ্গে রেলের যে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট ছিল সেখানে যে সিগন্যাল পোস্টগুলোর কথা উল্লেখ করা ছিল তার মধ্যে 654, 652 এবং 650 নম্বর সিগন্যাল পোস্ট তারা বিশেষ করে নজরদারি করছেন। এছাড়া রেলের যে স্লিপার এবং একই সঙ্গে যে দুর্ঘটনাগ্রস্ত যে জায়গা সেখানকার যে লাইনের ছবি সেগুলোকেও তাদেরকে দেখতে পাওয়া গেছে, সেগুলো পরিদর্শন করার পাশাপাশি ছবি তুলে রাখতে। মূলত হচ্ছে তারা চেষ্টা করছেন যে সহকারী চালক পণ্যবাহী ট্রেনের তার সঙ্গে কথা বলার জন্য, যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ এখনো রয়েছেন। তিনি যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছেন, চিকিৎসকরা অনুমতি দিচ্ছেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারা যাবে না। তবে আনুষঙ্গিক যে তথ্য প্রমাণ, বিশেষত হচ্ছে দুর্ঘটনাস্থল রাঙাপানি স্টেশন থেকে কতটা দূরত্বে, লাইনে কতটি বাঁক রয়েছে, যে সিগন্যাল পোস্টগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেখানকার অবস্থা কি, সেই সিগন্যাল পোস্টগুলোর অবস্থান, যাবতীয় বিষয় তারাই তদন্তের কাছে তুলে ধরছেন। এবং সেই কারণে যারা সিটের সদস্যরা আছেন তারা এই দুর্ঘটনাস্থল ঘুরে দেখে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টায়। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, রাঙাপানি। রাঙাপানি ট্রেন দুর্ঘটনার যে ট্রেনের সিগন্যাল নিয়ে নয়া ভাবনা নেওয়া হচ্ছে রেলের তরফ থেকে। কি ভাবনা? পেপার সিগন্যালের সরলীকরণের ভাবনা। ট্রেন দুর্ঘটনার পরে উচ্চ পর্যায়ে বৈঠক হয় এবং জেনারেল ম্যানেজারদের সঙ্গে বৈঠকে আলোচনা হয় ট্রেনের সিগন্যাল নিয়ে নতুন ভাবনা রেলের। পেপার সিগন্যালের সরলীকরণের ভাবনা। আর দুটো ফর্মের কথা উঠে আসছে, জোড়া ফর্ম, সেখানেই কিন্তু বিভ্রান্তি ছড়ায় রাঙাপানিতে। একই সঙ্গে TA 312 ও T3693B ফর্ম স্টেশন মাস্টারের কাছে। গোটা বিষয় নিয়ে জানতে চাইবো, আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অটোমেটিক সিগন্যাল ব্যবস্থায় এই দ্বিতীয় ফর্ম এবং প্রথম ফর্ম, দুটো ফর্মেই তো বিভ্রান্তি। আমি গোটা বিষয়টা একটু জানতে চাইবো দর্শকদের জন্য। প্রথম বিষয়টা হচ্ছে যে অটোমেটিক সিগন্যাল যে প্রক্রিয়া, সেই অটোমেটিক সিগন্যাল প্রক্রিয়া তো সেখানে ব্যবস্থা চালু, ফলে সেই জায়গার মতো জায়গাতে সেখানে কেন অ্যাবসলিউট ব্লক সিস্টেমের জন্য যে ফর্ম দেওয়া দরকার সেই ফর্মটিকে দেওয়া হলো, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন এই পদ্ধতিতে গোটা বিষয়টিতে সকলে বিভ্রান্ত হন এবং এই অটোমেটিক সিগন্যালিং এর জায়গাতেই অ্যাবসলিউট ব্লক সিস্টেমের জায়গা এখানে দেওয়ার ফলে মালগাড়ির যিনি চালক যিনি ছিলেন তিনি তার যে নির্দিষ্ট গতি বা নিয়ম অনুযায়ী যে গতি রয়েছে সেই গতিতে তিনি গিয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে টিএ যে 912 ফর্মটি রয়েছে, সেই টিএ 912 ফর্মের যদি শুরু দেওয়া হতো তাহলে এই প্রশ্নটি উঠত না। এর সঙ্গে হচ্ছে T369CB এই ফর্মটি দেওয়ার ফলে এই জটিলতাটা তৈরি হয়েছে। এছাড়া যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার কাছের একটি জায়গাতে একটি মস্ত বড় ধনুকের মতো বাঁক রয়েছে। মানে মালগাড়িটি যেখানে দাঁড়িয়ে ছিল বা মালগাড়িটি যে লেভেল ক্রসিং অতিক্রম করে আসছিল সেই জায়গা থেকে যে গেটম্যান ছিলেন তিনি যদি মালগাড়ির চালককে তিনি যদি অ্যালার্ট করতেন যে সামনে কাঞ্চনজঙ্ঘা গিয়েছে এবং বেশ অপেক্ষা করতে করতে ট্রেনটি তাহলে গিয়েছে, তাহলে মালগাড়ির চালকও যদি ট্রেন আগে থেকে থামাতেন তাহলে বাঁক পেরিয়ে আসার পর তাকে ওই দুর্ঘটনার সামিল হতে হতো না। ফলে এই দুটো ফর্ম দেওয়া এবং হচ্ছে এই ভৌগোলিকভাবে লাইনটির যে অবস্থান, এই গোটা প্রক্রিয়ার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে এটাই অনুমান করা হচ্ছে এবং সে কারণেই আজকে CCRS এই গেটম্যান এবং স্টেশন মাস্টারদের উভয়কে নিয়ে তিনি আজকে জিজ্ঞাসাবাদ পর্ব সারছেন। বেশ আবির, উত্তরবঙ্গে একটা দুর্ঘটনা নয়, এই ঘটনার পরদিনই হলং বন বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় FIR দায়ের। আপনাদের জানিয়ে রাখি, হলং বন বাংলোয় আগুনের ঘটনায় FIR দায়ের। ফালাকাটা থানায় জলদাপাড়া রেঞ্জের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের।
আগুনে ভস্মীভূত হয়ে যায় হলং বন বাংলো, যা বাঙালির আবেগ। একেবারে জলদাপাড়া নাম উঠে এলেই সবার আগে হলং বন বাংলোর নামই উঠে আসে। অন্যদিকে হলং বাংলোর অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে তৈরি হচ্ছে সিট। আজ ফের ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম এবং আগামীকাল যাচ্ছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। আগামীকাল যাচ্ছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তার আগেই এলাকায় সরেজমিনে বন দপ্তরের কর্তারাও। হলং বন বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা, আগামীকাল যাচ্ছেন মন্ত্রী বীরবাহা হাঁসদার। তার আগেই এলাকায় সরেজমিনে বন দপ্তরের কর্তারা। কিভাবে আগুন লাগলো হলং বাংলোয়? শর্ট সার্কিট থেকেই আগুন। বাংলোর দুটি মেন সুইচের মধ্যে একটি চালু ছিল। কাদের গাফিলতি? কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা? ভস্মীভূত হয়ে গেল পুরো হলং বাংলো। পার্থর কাছ থেকেই আপডেট নেব। পার্থ, এই যে মেন সুইচ, এই মেন সুইচে গাফিলতি কার? কারা চালিয়ে রাখলো? কিভাবে এই ঘটনা ঘটলো? কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আজ বন দপ্তরের শীর্ষ কর্তা ঘটনাস্থলে আসেন দেবল রায়। তিনি সরজমিনে তদন্ত করেন এবং বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। এই যে হলং বনবাংলো, তার দুটো মেন সুইচ, একটি মেন সুইচ অপারেট করে হলো একদিকে যেমন গিজার, অন্যদিকে এসি, অন্যদিকে যে আলো জ্বালানো জলে, সেই আলো জ্বালানোর আলাদা একটা মেন সুইচ রয়েছে। এই আলো জ্বালানোর মেন সুইচটি কিন্তু অনই ছিল। কেন অন ছিল? যেহেতু দেখভালের জন্যই কিন্তু এটা অন করা থাকে এবং প্রতিদিন সন্ধ্যায় সেটা আলো জ্বালানো হয়, বিশেষ করে করিডোরগুলিতে, আর ভোরবেলা সে আলো অফ করা হয়। আর অন্যদিকে যে গিজার এবং এসির যে মেন সুইচ, সেটা কিন্তু অফ করাই ছিল। আর ঘটনার সময় সেই ঘরে কেউ ছিল না, এমনটাই কিন্তু আজ সাফ জানিয়ে দিলেন শীর্ষ বনকর্তা। এবং যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু তিনি নিশ্চিত যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এবং প্রাথমিকভাবে যে বনকর্তারা এখানকার ডিওফো কোচবিহারের সঙ্গে থাকো, একেবারে বনকর্তা কি বলছেন একটু শোনাই দর্শকদের। তিনি যেটা ওয়ার্কিং হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিটই। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন। রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো। তদন্ত করে নিশ্চিতভাবে জেনেছি যে ঘরের মধ্যে কেউ ছিল না। আগুন ধরা পড়ে এবং দুই রেঞ্জ অফিসার যখন উপরে ওঠেন তখন তাদেরকে প্রথম ঘরটা মেন গেট চলেছিলেন, কাজে ভেতরে কেউ থাকলে বাইরে থেকে লক করা থাকতে পারতো না। আগুন যদি মানুষকেও ইচ্ছে করে লাগাতো তাহলে নিচের তলায় আগুনটা লাগতো। এটা লেগেছে টপ ফ্লোরে। এসির কম্প্রেসারের মধ্যে একটা গ্যাস থাকে, ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে বলে। যখন প্রচন্ড হিট হয়ে যায় তখন ওটা বাস্ট করে এবং ওই গ্যাসটা নিজেই খুব কম্বাসেবল, ওটা ব্লু ফ্লেমে জ্বলতে শুরু করে। ওটা আমাদের স্টাফেদের সামনেই হয়েছিল। ঘরটা বন্ধ ছিল, ধোঁয়াটা দেখা এবং ধোঁয়াটা স্প্রেড করার মাঝে সময়টা খুব কম পাওয়া গেছিল। এত বেশি ধোঁয়া জন্মে গেছিল যে ওনারা নিজেরা দুটো ফায়ার এক্সটিংগুইশার এমটি করে ওটা কিছু করতে পারেননি। এখনো পর্যন্ত কোনো গাফিলতি আমাদের নজরে আসেনি। এলে নিশ্চয়ই আপনাদের জানাবো এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর এই হলং বাংলো পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়তে হলো মনোজ টিগ্গাকে। মনোজ টিগ্গা বাধার অভিযোগ করছেন। পরিদর্শনে গিয়েছিলেন তিনি, আর সেখানে বনকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মনোজ টিগ্গার। মনোজ টিগ্গা পরিদর্শনে গিয়েছিলেন, হলং বাংলো ভস্মীভূত হয়ে গিয়েছে, এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে বাধার মুখে পড়তে হয় মনোজ টিগ্গাকে। ঠিক কি ঘটেছিল জানার চেষ্টা করবো পার্থর কাছ থেকে। পার্থ, দেখো, তোমাকে জেনে রাখি যে গত পরশু রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ঐতিহ্যশালী হলং বাংলো, এই হলং বাংলো পুরে ছারখার হয়ে যায়। এবং তাই সেই হলং বাংলো পরিদর্শনে কিন্তু আসেন আজ আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। কিন্তু তাকে গেটেই আটকে দেওয়া হয়। যে নিরাপত্তারক্ষী ছিল এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে, সেই রক্ষী তাকে উত্তরবঙ্গের প্রতিটি বনাঞ্চল স্বাভাবিকভাবেই কারো কিন্তু সেখানে ঢোকার অনুমতি নেই। আর তাই সেই কারণ দেখিয়েই কিন্তু আজ মনোজ টিগ্গাকেও সেখানে আটকে দেওয়া হয়। যদিও এই নিয়ে অভিযোগ
তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। তার দাবি যে তিনি এলাকার জনপ্রতিনিধি, তার এই যে হলং বনবাংলো তার এলাকার অর্থাৎ আলিপুরদুয়ার, মাদারিহাট, উত্তরবঙ্গের মানুষের একটা আবেগ, সেইটা যখন জ্বলে পুরো ভস্মীভূত হয়েছে তা দেখার তারও একটা কর্তব্য রয়েছে। সেই জন্যই তিনি এসেছিলেন ঘটনাস্থলে, কিন্তু বাধার মুখে পড়ে গিয়ে তাকে কিন্তু ফিরে যেতে হয় এবং তিনি কিন্তু বিস্তর অভিযোগ তুলেছেন যে এটা নিছক কিন্তু শর্ট সার্কিটের এই অগ্নিকাণ্ডের ঘটনা নয়, এর পেছনে বেশ পার্থ, একেবারে মনোজ টিগ্গা অন্তর্ঘাতের আশঙ্কা করছেন, কি বলেছেন মনোজ টিগ্গা শোনাবো। পাল্টা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলেছেন শোনাবো। আমি এলাকার সাংসদ, তার সত্ত্বেও আমাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত রয়েছে। যদি ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের এলাকাতে ঢুকতে না পারে, তারা আমরা যাবো কোথায়? নিশ্চিতভাবে আমি যারা আছেন ডিএফও তাদের সাথে কথা বলবো, দরকার পড়লে আমি যিনি বনমন্ত্রী আছেন ওনার সাথে কথা বলবো, কিন্তু আমি গিয়ে সেখানে একবার অবশ্যই পরিদর্শন করে আসবো। আটাগুড়িতে যেভাবে বেসরকারি সংস্থাগুলোকে ফরেস্টের ভিতরে বর্তমান সরকার জমিগুলো বেচে দিচ্ছে, তাদেরকে করতে দিচ্ছে, তা আমাদের একটা আশঙ্কা আছে এখানে যাতে কোনো বেসরকারি সংস্থাকে তারা হাতে তুলে দেবে, তারা নিজের মতন তৈরি করে যাতে আগামী দিন এখানকার যারা পশু পাখি তারাও কিন্তু এখান থেকে প্রভাবিত হতে পারে, সেই দিনকে আমাদের একটা আশঙ্কা রয়ে গেছে। যারা সমস্ত দেশের স্বশাসিত সংস্থাকে বিক্রি করে দেয়, হাজার হাজার কোটি টাকা যারা আর্থিক দুর্নীতিতে ডুবে রয়েছে, তারা এই ধরনের কথা বলছে। আসলে সমস্যাটা হচ্ছে বিজেপি যে কোনো ঘটনাতেই শকুনের রাজনীতি করে। কোনো মৃত্যু হলে সেটা নিয়ে শকুনের রাজনীতি। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো আগুনে পুড়ে গেছে, যেখানে প্রশাসন পদক্ষেপ দিচ্ছে, সেখানেও তারা সস্তার রাজনীতি করতে চলে গেছে।